বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার নাকি ছিল এক বেশ্যা বা পতিতা পরিবার। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাংবাদিক ইলিয়াস হুসাইনের আপলোড করা এক ভিডিওতে। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর নাকি ছিলেন ইংরেজদের 150 টাকা মাইনের একজন চাকর। ইংরেজ সাহেবদের মনোরঞ্জনের জন্য নাকি নিজের পরিবারের মেয়েদের পাঠাতেও একটু বিবেকে বাধত না দ্বারকানাথ ঠাকুরের। ভারতের আরেকজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিচয় নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। ইলিয়াস হুসাইন আরও বলেন, বর্তমানে কলকাতায় যে সোনাগাছি যৌনপল্লী রয়েছে তার প্রতিষ্ঠাতাও নাকি ছিলেন রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। 2012 সালে আনন্দবাজার পত্রিকায় একটা নিবন্ধ প্রকাশিত হয় যেখানে লেখা ছিল কলকাতায় 43টি যৌনপল্লীর প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঠাকুর এবং এসব ব্যবসা নাকি রবীন্দ্রনাথের জীবদ্দশা পর্যন্ত চলমান ছিল। গুলাম আহমদ মুর্তজা রচিত এক অন্য ইতিহাস গ্রন্থে অসাধারণ দ্বারকানাথ অধ্যায়ে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু যৌনবাহিত রোগ সিফিলিসে আক্রান্ত ছিলেন এবং তার সাথে নাকি তার বৌদি কাদম্বরী দেবীর পরকীয়ার সম্পর্ক ছিল। দেবরের বিয়ের মাত্র 4 মাসের মাথায় কাদম্বরী দেবী অতিরিক্ত আফিম খেয়ে আত্মহত্যা করেন, যা উঠে এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। মদ, আফিম আর নারী ব্যবসা দিয়ে নাকি ঠাকুর পরিবার হয়ে উঠেছিল জমিদার পরিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারিও নাকি ছিল খুবই নিষ্ঠুর। তিনি নাকি তার রাজ্যের মুসলিমদেরকেও কালী পুজোর চাঁদা দিতে বাধ্য করতেন। এমনকি তার অনেক লেখায় মুসলিমদের বিকৃত করে প্রকাশের প্রমাণ পাওয়া যায়। এমন আরও অনেক কালো অধ্যায় রবীন্দ্রনাথ ও তার বংশের সাথে জড়িত। রবীন্দ্রনাথের ভক্তরা বিষয়টাকে কেমনভাবে নেবেন বা এই সকল তথ্য মিথ্যা প্রমাণিত করে কবিগুরুকে কি আবার সম্মানের আসনে আসীন করা সম্ভব হবে কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আজও সত্য মিথ্যার এক বিরাট রহস্য জালে ঘিরে আছে ঠাকুর পরিবার। বর্তমানে এমন অনেকেই আছেন যারা পানিতে নামতে ভয় পান, আর তাদের মধ্যে শতকরা 80 ভাগই এই ভয়টা পান যে পানির নিচে হয়তো এমন কিছু একটা আছে যা তাদেরকে টেনে নিয়ে যেতে পারে। অ্যানাকন্ডা মুভি রিলিজ হওয়ার পর এই ভয়টা একটা ফোবিয়ায় রূপান্তরিত হয়। অর্থাৎ মানুষ পুকুরে গোসল করতে গেলেও ভাবতে থাকে যে হয়তো নিজে কোনো অ্যানাকন্ডা তার দিকে তাকিয়ে আছে। তার সাথে বেশিরভাগ মানুষের এই প্রশ্নটা ওঠে যে এমন বড় এবং এমন ভয়ঙ্কর সাপ কি এখনো পৃথিবীতে বেঁচে আছে? পৃথিবীর সবচেয়ে বড় আকারের সাপের নাম দেওয়া হয়েছে টাইটানোবোয়া, যা সারা বিশ্ব দ্বারা স্বীকৃত। অনেকের মতে 2002 সালে ভেনেজুয়েলাতে, আবার অনেকের মতে 2009 সালে কলম্বিয়ার কয়লা খনিতে টাইটানোবোয়ার জীবাশ্ম বা কঙ্কাল পাওয়া যায়। ধারণা করা হয় ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর পৃথিবীতে এদের উৎপত্তি ঘটে এবং এরা আকারে প্রায় 50 ফিটেরও বেশি লম্বা হতো, অর্থাৎ প্রায় 3 থেকে 6 তলা বিল্ডিংয়ের সমান বা আরও বড় হতো। স্বভাব হিসেবে মাংসাশী এবং অত্যন্ত ভয়ঙ্কর ছিল এই দানবীয় সাপ এবং তাদের প্রিয় খাদ্য তালিকায় অন্যতম ছিল কুমির। তখনকার সময়ের কুমিরগুলোও কিন্তু বেশ বড় আকারের ছিল। ধারণা করা হয় প্রায় 50 লক্ষ বছর এরা পৃথিবীতে রাজত্ব করে, তারপর হঠাৎই বিলুপ্ত হয়ে যায়। একটা কথা জানিয়ে দেই যে গত মাসে অর্থাৎ 2024 সালের এপ্রিলে সুনীল বাজপেয়ী ও দেবজিৎ দত্ত নামক 2 আইআইটি গবেষক একটা গবেষণার ফল প্রকাশ করেন। কি ছিল সেই গবেষণায়? 2005 সালের জানুয়ারি মাসে গুজরাটের কচ্ছ কয়লা খনিতে একটা বিশাল আকৃতির কঙ্কালের মাথা পাওয়া যায়। এটি এতটাই বড় ছিল যে ধারণা করা কঠিন ছিল এটি আসলে কোন প্রাণীর জীবাশ্ম। প্যালিওন্টোলজিরা সেই মাথার সূত্র ধরে খোঁড়াখুড়ি করে আরও অনেকগুলো বড় বড় হাড় খুঁজে পায়। এই নিয়ে ভারতবাসীর কৌতূহলের কোনো শেষ ছিল না, কিন্তু 18 বছর যাবৎ এই কঙ্কালগুলো কেবল সংরক্ষণ করে রাখা হয়েছিল, কোনো পরীক্ষা চালানো হয়নি। অবশেষে 2023 সালে এই 2জন আইআইটি গবেষক টানা 6 মাস গবেষণা ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর 2024 সালের এপ্রিলে প্রকাশ করেন যে এটি ছিল একটা বিশাল আকৃতির সাপের জীবাশ্ম। কার্বন পরীক্ষার মাধ্যমে জানা যায় আজ থেকে প্রায় 4 কোটি 80 লক্ষ বছর আগে এই সাপটি জীবিত ছিল। সিদ্ধান্তে আসা হয় এই সাপটি ছিল আজ অবধি পাওয়া সবচেয়ে বড় সাপের কঙ্কাল, হয়তোবা এটিও টাইটানোবোয়ারই কোনো জাত। ভারতের বিজ্ঞানীরা এর নামকরণ করেন ভাসুকি ইন্ডিকাস।
এই ভাসুকি নামটা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের বেশ পরিচিত। হিন্দুদের মতে শিবের গলায় যে সাপটা দেখা যায় সেটিই ভাসুকি, এবং এই সাপের বিষ পান করেই নাকি শিবের গলা নীল হয়ে গিয়েছিল, তাই তাকে নীলকণ্ঠও বলা হয়। সবচেয়ে আজব শোনা গেলেও ভারতের বিজ্ঞানীদের মতে এই ভাসুকি সাপটা মানে যার জীবাশ্ম পাওয়া গেছিল সেটি নাকি তিমি মাছ শিকার করত। যদিও এসব বিষয়ে তেমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এ সাপের প্রজাতিও ভারতেই বসবাস করত এমনটাই ধারণা করা হয়, এবং এটিও টাইটানোবোয়ার মতোই হঠাৎই বিলুপ্ত হয়ে যায়। টাইটানোবোয়া এবং ভাসুকি নাগের বিলুপ্তির কারণ হিসেবে ধরা হয় তাপমাত্রা কমে যাওয়া এবং খাদ্যের অভাব। আজ থেকে 24 লক্ষ বছর আগে হিমযুগের সূচনা হয়, অর্থাৎ পৃথিবী এতটাই ঠান্ডা হয়ে যায় যে পৃথিবীর অনেক প্রান্তে বরফ পড়া শুরু হয়। ঠান্ডা তাপমাত্রায় সাপের টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে যায়, ফলে বংশবিস্তার করাও তেমন সম্ভব হয় না। টাইটানোবোয়ার জন্য অনুকূল তাপমাত্রা ধরা হয় 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ভাসুকি নাগের জন্য 50 ডিগ্রি বা 55 ডিগ্রি সেন্টিগ্রেড। হিমযুগে পুরো পৃথিবীর গড় তাপমাত্রা নেমে আসে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ এ তাপমাত্রায় তাদের বেঁচে থাকা ছিল অসম্ভব। আর যেহেতু এসব সাপ ছিল বিশালদেহী, তাই তাদের জন্য প্রচুর খাদ্যের প্রয়োজন হতো। প্রতিকূল তাপমাত্রা ও খাদ্যাভাবই কাল হয়ে দাঁড়িয়েছিল এসব সাপের জন্য, এমনটাই ধারণা বিজ্ঞানী ও গবেষকদের। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। এখন প্রশ্ন, এসব সাপ কি আবার ফিরে আসতে পারে? বর্তমানে পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি। কয়েক বছর যাবৎ বৈশ্বিক উষ্ণায়ন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও আগের চেয়ে অনেক বেড়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে গাছপালা কাটা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রা ধরা পড়েছে 37 ডিগ্রি থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা কিন্তু ব্যাপক বেড়েছে। বিজ্ঞানীদের মতে এই তাপমাত্রা টাইটানোবোয়ার বংশবিস্তার ও বৃদ্ধির জন্য অনুকূল, তাই আবারও পৃথিবী এই সাপের আক্রমণের শিকার হতেও পারে। মানুষ প্রথমে কোনো কিছুকে তেমন পাত্তা দেয় না, পরে যখন তা ভয়ঙ্কর রূপ নেয় তখন হাই হতাশ করে। এটাই মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। তেমনি এই বিষয়গুলোকেও মানুষ কিন্তু হাসি ঠাট্টার মাধ্যমে উড়িয়ে দিলেও টাইটানোবোয়ার মতো ভয়ঙ্কর দানবের ফিরে আসাটা কিন্তু মানুষের জন্য মোটেও মঙ্গলময় হবে না। এখন ক্যামেরায় ধরাবার কিছু বাস্তব দৃশ্য দেখাবো। এই সাপটিকে ব্রাজিলের ছিঙ্গুর নদীতে সাঁতার কাটতে দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাপটি কত বিশাল আকৃতির। ভিডিও যিনি ধারণ করেছিলেন ওনার মতে সাপটির আকার ছিল প্রায় 50 ফুটের মতো, অর্থাৎ আমরা দেখতেই পারতেছি এই সাপটি কিন্তু নদীর এক মাথা থেকে প্রায় অন্য মাথার কাছাকাছি চলে আসছে। এত ভয়ঙ্কর এবং এত বিশাল একটা সাপ। যদিও এই সাপটি কিন্তু নৌকা বা ট্রলারে আক্রমণ করেনি। ব্রাজিলের এক কনস্ট্রাকশন সাইটে এক বিল্ডিং ভাঙার পর এই বিশাল আকৃতির সাপের মৃতদেহ পাওয়া যায়, যা দেখতে কিন্তু ফিল্মে দেখা সাপের চেয়ে কোনো অংশেই কম নয়। সাপটির ওজন ছিল প্রায় 400 কেজি। এটি এত বড় সাপ ছিল যে যা দেখে ভয়ে আটকে উঠেছিল সবাই, এবং সাপটি প্রায় 33 ফিট লম্বা ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সাপটি এখানে কি করে আসলো আর সে কি খেয়ে বাঁচত? ব্রাজিলের এক নদীতে এই সাপটির দেখা পাওয়া যায়। দেখে বোঝা যাচ্ছে যে এই সাপটি বিশাল আকৃতির কোনো একটা প্রাণী খেয়েছে। তার পেট একদম ফুলে ফেপে আছে। মাঝিদের সাহস দেখে তো আমার বলার মতো কিছুই নাই। মানে আমি এটাকে আসলে দুঃসাহস নাকি বোকামি। আজ তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সোমবার নতুন কোনো রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।